ট্রেনে যেতে যেতে কখনো এমন কারোর সঙ্গে দেখা হয়েছে কি যার নাম হয়তো আমরা কোনোদিন জানতে পারিনি, যাদের ঠিকানাও জানতে পারিনি, তবু তাকে হয়তো আমরা ভুলতে পারিনি। রাস্কিন বন্ডের বিখ্যাত গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ঠিক এমনই এক মিষ্টি, রহস্যময় আর একটু কষ্টের গল্প। একটা ছোট্ট স্টেশন, 10 মিনিটের ট্রেন স্টপ, আর এক ঝুড়ি বিক্রি করা মেয়ে। এই সামান্য ঘটনাই হয়ে ওঠে এক কলেজ পড়ুয়া ছেলের জীবনের সবচেয়ে বড় স্মৃতি। আজকের ভিডিওতে আমরা গল্পের প্রথম অংশটিকে নিয়ে ডিটেলে আলোচনা করব। লাইন বাই লাইন বাংলায় মানে তো জানবই, তার সাথে থাকবে প্রত্যেক লাইনের এক্সপ্লেনেশন এবং গল্পে ব্যবহৃত হওয়া সিম্বলিক্যাল আর সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলি। তাহলে চলো, এসো আজ আমরা উঠে বসি সবাই মিলে সেই রাতের ট্রেনে আর পৌঁছে যাই সেই রহস্যময় দেউলি স্টেশনে, যেখানে মাত্র 10 মিনিটেই জন্ম নেয় এক অনন্ত গল্প। ভিডিওটি তোমরা যারা দেখছো একটু চেষ্টা করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য, কারণ আজ শুধু গল্প নয়, অনুভব করব এক অসমাপ্ত ভালোবাসার নীরব সৌন্দর্য। আর গল্পের থিম বলো বা গল্পের ইন্ট্রোডাক্টরি আলোচনা যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, বা তার সাথে যদি রাস্কিন বন্ডের লেখনীর বৈশিষ্ট্য যদি তোমাদের জানবার প্রয়োজন হয়, তাহলে অন্য একটি ভিডিওতে আমি সেই সমস্ত অ্যাসপেক্টগুলিকে কভার করে রেখেছি। গল্পটি বা এই ভিডিওটি পুরো দেখে নিয়ে রিকোয়েস্ট করব তোমাদেরকে, যদি চাও তাহলে সেই ভিডিওটিও একবার দেখে নিও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। Let's begin our main discussion then. When I was at college, I used to spend my summer vacations in Dera at my grandmother's place. Narrator অর্থাৎ গল্পের কথক, তিনি একজন কলেজ গোয়িং স্টুডেন্ট। তিনি বলছেন যে যখন আমি কলেজে পড়তাম, আমি সাধারণত আমার গ্রীষ্মের ছুটিগুলি কাটাতাম দেরাদুনে আমার দিদিমার বাড়িতে। I would leave the plains early in May and return late in July. সাধারণত আমি মে মাসের প্রথম দিকেই সমভূমি ত্যাগ করতাম এবং জুলাই মাসের শেষের দিকে ফিরে আসতাম। বেসিক্যালি ন্যারেটর অর্থাৎ গল্পের কথক দিল্লিতে কলেজে পড়াশোনা করতেন। গরমের ছুটি পড়তে না পড়তেই স্বাভাবিক অভ্যাসগত বশত বা নিত্যদিনের অভ্যাস হিসেবেই তিনি গরমের ছুটি কাটাতেন দেহরাদুনেতে তার দিদিমার বাড়িতে বা ঠাকুমার বাড়িতে। তিনি মে মাসের প্রথম দিকে সমভূমি ত্যাগ করতেন অর্থাৎ দিল্লি ত্যাগ করতেন এবং জুলাইয়ের শেষের দিকে তিনি ফিরে আসতেন। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। দেউলি ছিল দেরাদুন থেকে প্রায় 30 মাইল দূরের একটি ছোট্ট স্টেশন। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। এবং এই দেউলি থেকেই শুরু হতো ভারতীয় তরাই বনভূমি। The train would reach Deoli at about 5 in the morning. ট্রেনটি দেউলি স্টেশনে পৌঁছতো ভোর 5টা নাগাদ। When the station, যখন সেই ছোট্ট স্টেশনটি would be dimly lit, অতি মৃদুভাবে বা ম্লানভাবে আলোকিত হয়ে থাকতো with electric bulbs and oil lamps, ইলেকট্রিক বাল্ব এবং তেলের বাতির আলোয়। And the jungle across the railway tracks would just be visible in the faint light of the dawn. এবং সেই রেলওয়ে ট্র্যাকের অপর দিকের সেই জঙ্গল অল্প একটু একটু করে দৃশ্যমান হতো ভোরের সেই মৃদু ম্লান আলোয়। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলির ছিল কেবলমাত্র একটাই ফাঁকা, নিঃসঙ্গ বা একাকী স্টেশন বা প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেই প্ল্যাটফর্মে ছিল স্টেশন মাস্টারের একটা ছোট্ট অফিস, অ্যান্ড আ ওয়েটিং রুম এবং একটি প্রতীক্ষালয়। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs. প্ল্যাটফর্মের বড়াই করবার মতন বা গর্ব করে বলবার মতন ছিল শুধু একটি ছোট্ট চায়ের দোকান, এক ফল বিক্রেতা এবং কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস। এছাড়া কিন্তু খুব একটা কিছু সেই দেউলি প্ল্যাটফর্মে ছিল না। Because the train stopped there for only 10 minutes before rushing on into the forests. কারণ সেই ট্রেনটি দেউলি স্টেশনে মাত্র 10টা মিনিটের জন্য থামতো সেই ঘন তরাইয়ের জঙ্গলে দ্রুত বেগে প্রবেশ করবার আগে। Why it stopped at দেউলি? I don't know. কেনই যে ট্রেনটি দেউলিতে এসে থামতো আমি জানি না। Nothing ever happened there. কোনো কিছুই তো সেখানে কোনো কালেই ঘটতো না। Nobody got off the train and nobody got in. কোনোদিন তো কেউ ট্রেন থেকে এই স্টেশনে নামতোও না, কেউ উঠতোও না। There were never any coolies on the platform. প্ল্যাটফর্মের ওপরে কোনো কুলিকেও কোনোদিন দেখতে পাওয়া যেত না, যেমনটা সাধারণত কোনো বিজি রেলওয়ে স্টেশনে দেখতে পাওয়া যায়। আর তাছাড়াও কুলিরা থাকবেই বা কেন?
কেউ তো সেই স্টেশনে ট্রেন থেকে নামতোও না, আর কেউ সেখান থেকে উঠতোও না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস। কিন্তু তাও ট্রেনটা পুরো 10টা মিনিট সেই স্টেশনে থেমে থাকতো বা দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে একটি ঘন্টার ধ্বনি পাওয়া যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, ট্রেনের গার্ড তার বাঁশিটি বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন। এবং তারপরেই দেউলি স্টেশনটিকে পিছনে রেখে যাওয়া হতো এবং সম্পূর্ণভাবে হয়তো দেউলি স্টেশনটির কথা ভুলে যাওয়া হতো। এই যে লাস্ট লাইনটা, যে দেউলি স্টেশনটাকে পিছনে রেখে যাওয়া বা তাকে ভুলে যাওয়ার যে সেন্সটা বা যে লাইনটি আমরা পড়লাম, এটা কিন্তু রাস্কিন বন্ডের লেখা গল্পেতে যে ট্রেন জার্নি একটা খুব ইনএভিটেবল, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হিসেবে প্লে করে, সেই ট্রেন জার্নি বা ট্রেনের যাত্রার কথা আমাদের কাছে তুলে ধরে। বেসিক্যালি আমরাও যখন ট্রেনে করে কোনো দূর দেশে বা কোনো দূর জায়গায় যাত্রা করি, সেই ট্রেন কম্পার্টমেন্টে যেতে যেতে বা সেই ট্রেনে যেতে যেতে এমন অনেক ছোট ছোট প্ল্যাটফর্ম আমাদের চোখে পড়ে। সেই ছোট প্ল্যাটফর্মে হয়তো আমরা নামি, হয়তো একটু চা খাই বা হয়তো একটু ঘুরে বেড়াই, কিন্তু তারপর যখন ট্রেনটা সেই প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যায়, আমরাও কিন্তু সেই প্ল্যাটফর্মটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই। শুধু তাই নয়, এই যে প্ল্যাটফর্মটিকে ভুলে যাওয়ার ঘটনা, এটা কিন্তু ট্রেন যাত্রার সেই ইনএভিটেবিলিটিকেও সিগনিফাই করে। ভেবে দেখো যে আমরাও হয়তো একটা দীর্ঘ ট্রেন যাত্রায় একটি কম্পার্টমেন্টে বা একটি প্ল্যাটফর্মে অনেকের সঙ্গে আমাদের দেখা হয়, অনেকের সাথে হয়তো সংক্ষিপ্ত আলাপচারিতা হয়, কিন্তু আলটিমেটলি যখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, আমরা নেমে যাই, বা যখন আমাদের সঙ্গে যাদের আলাপ হয়েছে তারা যখন তাদের গন্তব্যস্থলে পৌঁছয়, তারাও নেমে যায়। এবং তার কিছুদিন পরে বা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরাও একে অপরকে ভুলে যাই, আমাদেরও হয়তো তাদের কথা মনে থাকে না। সেই যে কোনো যাত্রার এই বিষাদ, এই বিষণ্ণ চিত্রটা কিন্তু এই দেউলি স্টেশনের এই লাইনটির সাথে সম্পর্কযুক্ত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। আমি ভাবতাম বা ভেবে বিস্মিত হতাম যে এই দেউলিতে হয়টা আসলে কি, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশনের দেওয়ালগুলির পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। আমার সবসময় অত্যন্ত খারাপ লাগতো, দুঃখ হতো এই ছোট্ট একাকী প্ল্যাটফর্মটির জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং সেই স্থানটির জন্য যে জায়গায় কেউ যেতে চায় না, কেউ সেখানে বেড়াতে যায় না, কোনো পর্যটক সেখানে যায় না, কোনো মানুষ নামেও না, কোনো মানুষ ওঠেও না। আই ডিসাইডেড, আমি স্থির করেছিলাম দ্যাট ওয়ান ডে, যে একদিন আই উড গেট অফ দ্য ট্রেন, যে আমি ট্রেন থেকে নামবো অ্যাট দেউলিতে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং একটা দিন সেখানে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরটিকে খুশি করবার জন্য, শহরটিকে প্রসন্ন করবার জন্য। এই জায়গাটায় ন্যারেটারের কাছে ট্রেনটা শুধু যে একটা জড় পদার্থ বা জড় বস্তু তা নয়, ন্যারেটারের কাছে দেউলির একটা অ্যাপিল রয়েছে, একটা হিউম্যান অ্যাপিল রয়েছে। ন্যারেটার মনে করছেন যে দেউলি স্টেশনে যদি তিনি একটা দিন কাটান, একটা দিন অতিবাহিত করেন, তাহলে এই ছোট্ট স্টেশনটা, যে স্টেশনটা হয়তো নিজেকে ভীষণভাবে নেগলেক্টেড ফিল করে, যে স্টেশনটা হয়তো নিজেকে অবহেলিত বলে মনে করে, সেই স্টেশনটা তো হয়তো ন্যারেটারের এই জেস্চারে খুশি হবে, ন্যারেটারের এই কাজে সে হয়তো ভীষণভাবে প্রসন্ন বোধ করবে। ঠিক একইভাবে দেখো, আমরাও যদি আমাদের ব্যক্তিগত জীবনে কোনো লোককে বা কোনো মানুষকে সেরকম ভাবে ইম্পর্টেন্স না দিই, নেগলেক্ট করি, তাহলে সেই মানুষটিও কিন্তু আমাদের প্রতি ভীষণভাবে, আমাদের জন্য ভীষণভাবে দুঃখ অনুভব করতে পারেন। তো আমরা যদি সেই রকম একাকী মানুষের সঙ্গে খানিকটা সময় কাটাই, তাদের সঙ্গে যদি কিছু গল্প করি, তাদের সাথে যদি একটু টাইম স্পেন্ড করি, তাহলে সেই মানুষটিও কিন্তু আমাদের প্রতি প্রসন্ন হতে পারেন, খুশি হতে পারেন। ঠিক একইভাবে এই দেউলি স্টেশনটিও তাই, ন্যারেটারের কাছে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম বা একটি স্টেশন নয়, তার যেন একটা আলাদা সত্তা রয়েছে, একটা আলাদা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। সেই কারণেই হয়তো ন্যারেটার শহরটিকে প্রসন্ন করবার জন্য বা জায়গাটিকে প্রসন্ন করবার জন্য সেখানে একটা দিন থাকতে চাইছিলেন। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবং আমি যাচ্ছিলাম আমার দিদিমার সাথে দেখা করতে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং সেই রাতের ট্রেনটি ভোরবেলা দেউলি স্টেশনে গিয়ে থামলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। আমি দেখলাম একটি যুবতী, একটি মেয়ে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে এগিয়ে আসছে, যে কিনা ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স।
সেই শীতের সকালটা ছিল ভীষণভাবেই ঠান্ডা এবং দেখলাম যে মেয়েটি তার কাঁধে শুধুমাত্র বা তার শরীরে শুধুমাত্র একটি শাল জড়িয়ে রেখেছে। হার ফিট ওয়্যার বেয়ার, তার দুটি পা ছিল নগ্ন, অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, এবং তার জামা কাপড় ছিল অত্যন্ত পুরনো। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল এক যুবতী কন্যা বা এক যুবতী নারী, ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, যে কিনা অত্যন্ত সুন্দর মাধুর্য সহকারে হেঁটে আসছিল, অ্যান্ড উইথ ডিগনিটি, এবং যথেষ্ট আত্মমর্যাদা নিয়ে সে হেঁটে এগিয়ে আসছিল। তার হাঁটার ভঙ্গিমা তার মানে কি ছিল না, গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড, অত্যন্ত সুন্দরভাবে সে হেঁটে আসছিল। শুধু তাই নয়, তার হাঁটা চলার মধ্যে দিয়ে তার আত্মমর্যাদা বোধটাও কিন্তু প্রকাশিত হচ্ছিল। শুধু তাই নয়, মেয়েটির যে প্রথম ডেসক্রিপশনটা আমরা এখানে পেলাম, সেখান থেকে একটা জিনিস আমাদের কাছে ভীষণভাবেই ক্লিয়ার, যে এই মেয়েটি যে কিনা প্ল্যাটফর্মের ওপরে ঝুড়ি বিক্রি করছে, ভীষণভাবেই দরিদ্র। তার জামা কাপড়ের বর্ণনা, তার পায়ের চটি বা কোনো ধরনের জুতো না থাকা তার দারিদ্র্যকেই সিগনিফাই করে। কিন্তু তার এই ডিগনিফাইড ওয়েতে এগিয়ে আসা, এটাও কিন্তু সিগনিফাই করে যে মেয়েটির আত্মমর্যাদা বোধ, তার পারিবারিক ভ্যালুস। When she came to my window, যখন মেয়েটি আমার জানলার কাছে এলো, she stopped, সে থেমে গেল। She saw that I was looking at her intently. মেয়েটি দেখলো যে আমি তার দিকে অত্যন্ত গভীরভাবে তাকিয়ে রয়েছি। But at first she pretended not to notice. কিন্তু প্রথম দিকে মেয়েটি ভান করলো যেন সে নোটিসই করেনি, লক্ষ্যই করেনি। কি লক্ষ্য করেনি না, যে আমি তার দিকে অত্যন্ত মনোযোগ সহকারে গভীরভাবে তাকিয়ে রয়েছি। She had a pale skin. মেয়েটির ত্বক ছিল অত্যন্ত ফ্যাকাশে বা বিবর্ণ, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার। তার মাথার চুল ছিল অত্যন্ত উজ্জ্বল কালো রঙের, অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এবং মেয়েটির চোখ ছিল কালো এবং সমস্যায় ভীষণভাবে জর্জরিত। অর্থাৎ তার চোখের দিকে তাকিয়ে ন্যারেটর বুঝলেন যে মেয়েটির সেই চোখের দৃষ্টির মধ্যে এক অদ্ভুত ট্রাবল, এক অদ্ভুত যন্ত্রণার ছাপ ফুটে উঠেছিল। মেবি এই যন্ত্রণা তার একাকিত্বের, মেবি এই যন্ত্রণা তার দারিদ্র্যের। And then those eyes, searching and eloquent, met mine. এবং তারপরেই মেয়েটির সেই দুটি চোখ, যে চোখ দুটি অনুসন্ধান করছিল, অ্যান্ড ইলোকোয়েন্ট, এবং যে চোখ ছিল অত্যন্ত বাংময়, মেট মাইন, সেই চোখের দৃষ্টি আমার দৃষ্টির সাথে মিলিত হলো। এখানে মেয়েটির চোখের দৃষ্টিকে সার্চিং বলা হচ্ছে। মেয়েটির চোখ যেন সবসময় কিছু অনুসন্ধান করছিল। কি অনুসন্ধান করছিল না, ডেফিনেটলি দ্যাট গার্ল বিলং টু আ ভেরি পুয়ার স্ট্রাটা অফ আওয়ার সোসাইটি। মেয়েটি হয়তো সেই ঝুড়ি বিক্রি করেই তার সংসারে গ্রাসাচ্ছাদন করে বা পরিবার চালায়, জীবিকা নির্বাহ করে। ফলে মেয়েটির কাছে এই স্টেশনে ঝুড়ি বিক্রি করতে আসার এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে কাস্টমার্স। ট্রেনটি দেউলি স্টেশনে মাত্র 10 মিনিট থেমে থাকবে এবং সেই সময়ের মধ্যেই মেয়েটিকে তার ঝুড়ি বেশ কিছু বিক্রি করবার চেষ্টা করতে হবে। তো সেই কাস্টমার্সদের জন্যই তার চোখের দৃষ্টি ছিল সার্চিং অ্যান্ড ইলোকোয়েন্ট। ইলোকোয়েন্ট কথাটার মানে বেসিক্যালি এমন দৃষ্টি বা এমন কিছু যেটা ভীষণভাবেই বাংময়, যেটা ভীষণভাবেই বাকপটু, অর্থাৎ কিছু মুখে না বলেই, কিছু শব্দ উচ্চারণ না করেই যে দৃষ্টি অনেক কথা বলে যায়, সেই রকমই দৃষ্টি ছিল মেয়েটির। আর এই দৃষ্টির সাথে ন্যারেটরের দৃষ্টি মিলিত হলো, অর্থাৎ তারা দুজন এক দুজনের দিকে সরাসরি এবার তাকালেন। She stood by my window for some time. মেয়েটি জানলার সামনে, মানে আমার জানলার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, and neither of us said anything. এবং আমাদের দুজনের কেউই কিন্তু কিছু বলল না। বাট when she moved on, কিন্তু যখন মেয়েটি খানিকক্ষণ পরে আমার জানলার সামনে থেকে এগিয়ে গেল, I found myself leaving my seat. আমি দেখলাম যে আমি আমার নিজের বসার জায়গা ত্যাগ করেছি। অর্থাৎ এই জায়গাটা এত সুন্দর। দেখো, ন্যারেটরের যে কম্পার্টমেন্টের ন্যারেটর ছিলেন, সেই কম্পার্টমেন্টের জানলার সামনে এসে মেয়েটি দাঁড়িয়েছিল, এই আশা নিয়ে হয়তো যে ন্যারেটর হয়তো তার কাছ থেকে একটি ঝুড়ি কেনবার জন্য ইন্টারেস্টেড হবে বা কিছু বলবে। কিন্তু যখন ন্যারেটর কিছু বললেন না, তখন মেয়েটি এগিয়ে গেল, পারহ্যাপস এই আশা নিয়ে যে অন্য কোনো কম্পার্টমেন্টে হয়তো সে কোনো কাস্টমার পাবে। কিন্তু যেই মেয়েটি এগিয়ে গেল, ন্যারেটর কি বলছেন না, তিনি বলছেন যে আমি দেখলাম যে আমি আমার সিট ত্যাগ করেছি। কথাটা বলার এমন ভাবে তিনি বলছেন যেন কোনো এক অদৃশ্য জাদু বলে, মন্ত্র বলে তিনি বাধ্য হলেন তার সিটটা ত্যাগ করতে। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, ন্যারেটর দেখলেন যে তিনি তার সিট ত্যাগ করে, বসার জায়গা ত্যাগ করে এগিয়ে গেছেন সেই কম্পার্টমেন্টের দরজার কাছে।
অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম। এবং তিনি দেখলেন যে তিনি এইবার প্ল্যাটফর্মে নেমে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষায়, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। কিসের অপেক্ষা? ন্যারেটারের। ন্যারেটার অপেক্ষা করছিলেন যে মেয়েটি হয়তো পুনরায় তার কাছে আসবে, মেয়েটি হয়তো তার সাথে কোনো কথা বলবে, কিন্তু তিনি সেটা সরাসরি প্রকাশ করতে চাননি, তাই তিনি প্ল্যাটফর্মে নেমে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়েছিলেন। এই যে ন্যারেটারের হঠাৎ করে নিজের সিট থেকে উঠে পড়া, কম্পার্টমেন্টের দরজার কাছে গিয়ে সেখান থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়ানো, এটা কিন্তু ক্লিয়ারলি আমাদের কাছে বুঝিয়ে দেয় যে এই প্রথম দেখাতেই একটা অদ্ভুত আকর্ষণ, একটা অদ্ভুত ইনক্লিনেশন ন্যারেটর ফিল করেছিলেন এই রহস্যময়ী যুবতীর প্রতি, যে মেয়েটি সেখানে ঝুড়ি বিক্রি করতে এসেছিল। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। হেঁটে এগিয়ে গেলাম দেউলি প্ল্যাটফর্মের ওপরে থাকা সেই ছোট্ট এক এবং একমাত্র চায়ের দোকানটির দিকে। আ ক্যাটল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার। দোকানে একটি ছোট্ট আগুনের ওপর একটা কেটল বা একটা কেটলির জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন। কিন্তু দোকানের মালিক সম্ভবত ট্রেনের অন্য কোনো কম্পার্টমেন্টে চা সার্ভ করতে ব্যস্ত ছিলেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। মেয়েটি আমাকে অনুসরণ করে সেই স্টল বা দোকানের পিছনে এলো। দেখো এখানে যে একটা অদ্ভুত রকমের সাসপেন্সের আবহাওয়া রাস্কিন বন্ড তৈরি করেছেন, সেটা এক কথায় অনবদ্য। এই যে চায়ের দোকানের দিকে যাওয়া এবং সেখানে গিয়ে দেখতে পাওয়া একটা কেটেলের জলটা ফুটছে, এই সামান্য কেটেলের জলটা ফোটা কিন্তু অনেক গুরুতর, অনেক অনেক সিরিয়াস এবং অনেকটা একটা অ্যান্টিসিপেশনের একটা মোমেন্ট তৈরি করে। এই যে কেটেলের জলটা ফোটা কাইন্ড অফ যেন একটা এক্সাইটমেন্ট বাবল আপ হওয়া, একটা একটা অ্যান্টিসিপেশন, একটা আগ্রহ, একটা উত্তেজনা কোথাও না কোথাও যেন ফুটছে ঠিক সেই ন্যারেটারের মনের মধ্যেও। তো সেই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু এই কেটেলের জলের ফোটার মধ্যে দিয়ে সিগনিফাইড হচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? শি আস্কড। মেয়েটি জিজ্ঞাসা করলো আমাকে সরাসরি এইবার প্রথমবার যে আপনি কি একটি ঝুড়ি কিনতে চান? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। মেয়েটি তারপরে তার সেই ঝুড়িগুলির অ্যাডভার্টাইজমেন্ট দিল। সেই ঝুড়িগুলিকে বিক্রি করবার জন্য মেয়েটি বলে উঠল যে ঝুড়িগুলি খুব শক্তপোক্ত, অত্যন্ত সব থেকে ভালো বেতের তৈরি এই ঝুড়িগুলি। নো, আই সেড, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। আমি বললাম যে না, আমার কোনো বাস্কেট বা ঝুড়ির প্রয়োজন নেই। We stood looking at each other for what seemed a very long time, and she said, are you sure you don't want a basket? আমরা একে অপরের দিকে তাকিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, যে সময়টা আমার কাছে মনে হলো যেন দীর্ঘক্ষণ। অর্থাৎ যেন আমি মনে করলাম যে দীর্ঘক্ষণ আমি মেয়েটির দিকে বা একে অপরের দিকে আমরা তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। এবং তারপর মেয়েটি বলল আবার যে আপনি কি নিশ্চিত যে আপনার কোনো বাস্কেট প্রয়োজন নেই? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড। এবার আমি কিন্তু বললাম যে ঠিক আছে, আমাকে একটি দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ। এবং সেই ঝুড়িগুলির মধ্যে সব থেকে যে ঝুড়িটি ওপরে ছিল সেই ঝুড়িটি আমি তুলে নিলাম হাতে, অ্যান্ড গেভ হার আ রুপি, এবং তার হাতে একটি টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। আমি প্রায় সাহসই করতে পারছিলাম না তার আঙুল স্পর্শ করবার। অর্থাৎ কোথাও একটা দ্বিধা, কোথাও একটা লজ্জাবোধ, কোথাও একটা সংকোচ আমার মধ্যে কাজ করছিল। অর্থাৎ টাকাটা দেওয়ার সময় আমি যেন তার আঙুলটি ভুলক্রমে স্পর্শ না করে ফেলি, সেই সচেতনতা কিন্তু সেই মুহূর্তে ন্যারেটরের মনে অবশ্যই ছিল। বেসিক্যালি এই লাইনটির মাধ্যমে ন্যারেটরের কিশোর সুলভ লজ্জা, আকর্ষণ এবং কোমল অনুভূতিটি কিন্তু প্রকাশিত হয়। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটি যখন আবার কিছু একটা বলতে উদ্যত হলো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল। ট্রেনের গার্ড তার বাঁশিটি বাজালেন। শি সেড সামথিং, মেয়েটি কিছু একটি বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হেসিং অফ দ্য ইঞ্জিন। কিন্তু তার কথা সেই স্টেশনের ঘণ্টার ধ্বনি এবং সেই ইঞ্জিনের একটা সেই হিসহিস আওয়াজের মধ্যেই হারিয়ে গেল। অর্থাৎ মেয়েটি যে কি বলল সেটা আমার কাছে প্রকৃত অর্থে কিছু আমি শুনতেই পেলাম না বা বুঝতে পারলাম না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। আমাকে দৌড়ে ফিরতে হলো আমার কম্পার্টমেন্টে। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। ট্রেনের কম্পার্টমেন্টে যেন থরথর করে কেঁপে উঠল এবং এক হ্যাঁচকা টানে এগিয়ে গেল। এখানেও এই যে ট্রেনের কম্পার্টমেন্টের শাডার অর্থাৎ থরথর করে কেঁপে ওঠা এবং একটা হ্যাঁচকা টানে ছিটকে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু একটা অদ্ভুত রকমের বিচ্ছেদের একটা নোশন কিন্তু আমাদের সামনে তুলে ধরে।
সবেমাত্র মেয়েটির সঙ্গে ন্যারেটারের দুই একটি কথা হয়েছে, তাদের আকর্ষণ, তাদের না বলা অব্যক্ত কথাগুলো হয়তো তাদের চোখের দৃষ্টির মাধ্যমে একে অপরের কাছে কনভেড হচ্ছিল। ঠিক সেই সময় ট্রেনের গার্ডের হুইসেল বা বাঁশিটি বাজিয়ে ওঠা বা ট্রেনের কম্পার্টমেন্টের এইভাবে স্টেশন ছেড়ে এগিয়ে যাওয়া বা ট্রেনটি ছেড়ে যাওয়া কিন্তু বেসিক্যালি ন্যারেটারের সেই মেয়েটিকে ছেড়ে যাওয়ার ঘটনাটাকেই সিগনিফাই করে। I watched her as the platform slipped away. আমি তার দিকেই তাকিয়ে রইলাম যতক্ষণ না প্ল্যাটফর্মটি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। She was alone on the platform and she did not move, but she was looking at me and smiling. মেয়েটি প্ল্যাটফর্মে তখনও একাই দাঁড়িয়েছিল। সে কিন্তু ট্রেনটি ছেড়ে যাবার সাথে সাথে সেখান থেকে সরে গেল না। সে আমার দিকে তাকিয়েছিল এবং মৃদু হাসি ছিল তার মুখমণ্ডলে। I watched her until the signal box came in the way, and then the jungle hit the station, but I could still see her standing there alone. আমি তাকে ততক্ষণ দেখছিলাম না যতক্ষণ না সিগন্যাল বক্সটা আমাদের সামনে এসে পড়লো। সিগন্যাল বক্স বলতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বক্সকে বোঝায় নয়। যে কোনো একটা স্টেশন ছাড়বার পরে নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি হয়তো যে স্টেশনটি ছাড়বার পরেই রেলওয়ে ট্র্যাকের পাশে আরেকটি ছোট বিল্ডিং থাকে যেখান থেকে সেই রেলওয়ে ট্র্যাকের সিগন্যালগুলোকে অ্যারেঞ্জ করা হয়। এই যে ছোট বিল্ডিংটি বা ঘরটি এটিকে বলা হয় সিগন্যাল বক্স। তো ট্রেনটি যখন দেউলি স্টেশন থেকে বেরোলো ঠিক সেই সময় ন্যারেটরের এবং মেয়েটির মাঝখানে যে দৃষ্টিপথ সেই দৃষ্টিপথের মাঝখানে একটি সিগন্যাল বক্স এলো, যার ফলে ন্যারেটর কিন্তু আর মেয়েটিকে দেখতে পেল না। তারপর জঙ্গলটি স্টেশনটিকে ধীরে ধীরে আড়াল করে দিল। তবুও কিন্তু আমার মনে হচ্ছিল সে এখনো যেন সেখানে একা দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমার যাত্রাপথের বাকিটা আমি জেগেই কাটিয়ে দিলাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark, smoldering eyes. মেয়েটির মুখ, তার গভীর জলজলে কালো চোখের ছবি কিছুতেই আমি আমার মন থেকে তখন মুছে ফেলতে পারছিলাম না। দেখো এখানে আবার এই যে স্মোল্ডারিং নামক অ্যাডজেক্টিভটির প্রয়োগ অর্থাৎ জলজলে গনগনে দৃষ্টি, যে স্মোল্ডারিং কথাটি মেয়েটির দৃষ্টি বা চোখকে বর্ণনা করবার জন্য ব্যবহার হয়েছে, ঠিক একই রকমের আগুন, উত্তাপ এর ইমেজ কিন্তু আমরা অলরেডি পেয়েছি যখন ন্যারেটর সেই চায়ের দোকানে গেছিলেন এবং সেখানে কেটলিতে জল ফুটছিল। তাহলে সেখানেও একটা উত্তাপ, সেখানেও একটা আগুন গনগনে ব্যাপার এবং এখানেও মেয়েটির চোখের সেই গনগনে উজ্জ্বল বা জলজলে দৃষ্টি। প্রত্যেকটাই কিন্তু ন্যারেটর যে প্যাশন, যে ন্যারেটর যে অ্যাট্রাকশনটা ফিল করছিলেন, যে এক্সাইটমেন্টটা ফিল করছিলেন, সেই এক্সাইটমেন্টটাকে সিগনিফাই করে। But when I reached Dera, the incident became blurred and distant. কিন্তু যখন আমি দেরাদুনে পৌঁছলাম এই পুরো ঘটনাটা আমার মনে ভীষণভাবেই ব্লার্ড অর্থাৎ অস্পষ্ট হয়ে গেল অ্যান্ড ডিস্ট্যান্ট এবং ধীরে ধীরে দূরে সরে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ আমার দেরাদুনে পৌঁছানোর পরে আরো নানা রকম ব্যস্ততা ছিল, যে ব্যস্ততায় আমি অকুপায়েড বা বিজি হয়ে পড়েছিলাম। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. আবার প্রায় মাস দুই পরে যখন আমি আমার ফেরার যাত্রা শুরু করলাম তখনই আবার পুনরায় হঠাৎ করে সেই মেয়েটির কথা আমার মনে পড়ল। I was looking out for her as the train drew into the station. ট্রেনটা যখন ধীরে ধীরে স্টেশনে ঢুকছিল বা প্রবেশ করছিল আমি মেয়েটির সন্ধানে বা মেয়েটির খোঁজে স্টেশনে তাকিয়েছিলাম। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. এবং আমি এক অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলাম যখন আমি আবার দেখলাম মেয়েটিকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে এগিয়ে আসতে। I sprang off the footboard and waved to her. আমি তাড়াতাড়ি ট্রেনের কম্পার্টমেন্টের যে পাদানি বা যেখানে যে ফুটবোর্ড যেখানে পা দিয়ে প্ল্যাটফর্ম কম্পার্টমেন্টে ওঠা হয় বা নামা হয় সেই পাদানিতে নেমে আমি তাকে হাত নেড়ে অভিবাদন জানালাম। When she saw me, she smiled. সে যখন আমাকে দেখলো সে হাসলো। She was pleased that I remembered her. আমি তাকে মনে রেখেছি দেখে মেয়েটি খুবই খুশি হয়েছিল। I was pleased that she remembered me. আমিও খুব খুশি হয়েছিলাম দেখে যে মেয়েটিও আমাকে মনে রেখেছে। We were both pleased. আমরা দুজনেই না ভীষণই খুশি হয়েছিলাম and it was almost like a meeting of old friends. এবং আমাদের এই সাক্ষাৎটা মনে হচ্ছিল যেন বহু বছর পরে, বহুদিন পরে দুই পুরনো বন্ধুর পুনরায় সাক্ষাৎ হওয়ার মতন। She did not go down the length of the train selling baskets.
মেয়েটি কিন্তু এখন আর পুরো ট্রেন জুড়ে ঝুড়ি বিক্রি করতে গেল না, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। কিন্তু সে সোজা চলে এলো সেই চায়ের দোকানটির কাছে। অর্থাৎ মেয়েটিও যে ন্যারেটারের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড, ইনক্লাইন্ড এবং ইন্টারেস্টেড হয়েছিল, সেটা কিন্তু এই ঘটনাটা থেকে পরিষ্কার। মেয়েটি দরিদ্র পরিবারের মেয়ে, ঝুড়ি বিক্রি করেই হয়তো তার সংসার চলে, ফলে তার কাছে ঝুড়ি বিক্রি করাটা একটা নেসেসিটি। কিন্তু যখন মেয়েটি তার সেই নেসেসিটিকে উপেক্ষা করে ট্রেন জুড়ে ঝুড়ি বিক্রি করতে না গিয়ে সরাসরি টি স্টলের কাছে চলে আসে, তাহলে এখান থেকেই বোঝা যায় যে মেয়েটিও উদগ্রীব হয়েছিল ন্যারেটারের সঙ্গে দেখা করবার জন্য। এবং যখন সে ন্যারেটারকে পুনরায় দেখতে পায়, তখন সেই ঝুড়ি বিক্রি করবার কথা, সেই টাকা বা অর্থ উপার্জন করবার কথাটা তার মনে থাকে না। সে সরাসরি সেই আকর্ষণ বশত, সেই অমোঘ আকর্ষণ বশত সেই টি স্টলের কাছে আসে ন্যারেটারের সাথে কিছু সময় কাটানোর জন্য বা তার সাথে কথা বলবার জন্য। Her dark eyes were suddenly filled with light. মেয়েটির সেই কালো কালো দুটি চোখে হঠাৎ করে যেন আনন্দের আলোয় ভরে উঠেছিল। We said nothing for some time. আমরা একে অপরকে খানিকক্ষণের জন্য কোনো কিছুই বললাম না, বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট। কিন্তু আমাদের সেই নীরবতা আমাদের চোখের দৃষ্টির মাধ্যমে আরো অনেক বেশি অর্থপূর্ণ ছিল। অর্থাৎ যদিও ন্যারেটার বা মেয়েটি একে অপরকে মুখে কিছু বললেন না বা বলল না, কিন্তু তাদের চোখের দৃষ্টি, তাদের দুজনের ওই টি স্টলে বা চায়ের দোকানে কাটানো এই মাত্র কয়েক মুহূর্ত সময় তারা যেন একে অপরকে অনেক কথা বলে ফেলতে পেরেছিলেন তাদের চোখের দৃষ্টির মাধ্যমে বা তাদের অভিব্যক্তির মাধ্যমে। I felt the impulse to put her on the train there and then. আমি ভীষণভাবেই আমার এক হঠকারী চিন্তা মাথায় এলো, যে আমি মনে করলাম যে আমি যেন তাকে সঙ্গে সঙ্গে আমার সাথে সেখানেই ট্রেনে তুলে নিই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। এবং আমি চাইলাম তাকে আমার সঙ্গে করে নিয়ে চলে যেতে। I could not bear the thought of having to watch her recede into the distance of দেউলি স্টেশন। কিছুতেই আমি সেই চিন্তাকে মেনে নিতে পারছিলাম না যে পুনরায় তাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে, দেউলি স্টেশনে তাকে একা রেখে চলে যেতে হবে, এবং ট্রেনটি যখন দেউলি স্টেশন থেকে বেরিয়ে যাবে, এই মেয়েটি দেউলি স্টেশনের সাথে সাথে আমার থেকে ক্রমশ পিছিয়ে পড়বে। এই চিন্তাটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। I took the basket from her hand. আমি মেয়েটির হাত থেকে তার ঝোড়াগুলি বা ঝুড়িগুলি তুলে নিলাম, and put them down on the ground, এবং সেগুলিকে নামিয়ে রাখলাম মেঝের ওপরে বা মাটির ওপরে। She put out her hand for one of them. মেয়েটি হাত বাড়ালো সেই ঝুড়িগুলির মধ্যে একটি তুলে নিতে, but I caught her and held it. কিন্তু আমি সেই সময় মারাত্মক দুঃসাহসিক একটা কাজ করেছিলেন ন্যারেটার। কি করলেন তিনি? না, but I caught her, কিন্তু আমি মেয়েটির হাতটি ধরলাম and held it, এবং সেটিকে ধরে রইলাম। I have to go to Delhi, I said. আমি মেয়েটিকে বললাম যে আমাকে দিল্লি চলে যেতে হবে। She nodded. মেয়েটি বুঝতে পেরেছে এই ভঙ্গিমায় ঘাড় নেড়ে সম্মতি জানালো। I do not have to go anywhere. মেয়েটি বলল, আমাকে তো এখান থেকে আর অন্য কোথাও যেতে হবে না, অর্থাৎ আমি এখানেই থাকবো। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। পুনরায় সেই ট্রেনের গার্ড ঠিক এই ক্রিটিক্যাল এক মোমেন্টে তার সেই বাঁশিটি বাজালেন ফর দ্য ট্রেন টু লিভ, সংকেত দেওয়ার জন্য যে ট্রেনটি এইবার স্টেশন ছেড়ে বেরোবে। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। এবং সত্যি সেই সময় এই গার্ডের ওপরে আমার চরম ঘৃণা, চরম বিতৃষ্ণা জন্মেছিল এই কাজটি করবার জন্য। অর্থাৎ যে মোমেন্টটা একটা মারাত্মক একটা আবেগঘন মুহূর্ত, ঠিক সেই আবেগঘন মুহূর্তে হুইসেল বাজিয়ে গার্ড সেই পুরো বিষয়টার সেই রোম্যান্টিসিজমটাকে ভেঙে দেয়। এবং সেই জন্যেই ন্যারেটারে কিন্তু গার্ডের ওপরে মারাত্মকভাবে রাগ, ঘৃণা বা বিতৃষ্ণা জন্মেছিল। I will come again, I said. আমি বললাম মেয়েটিকে যে আমি আবার ফিরে আসব। Will you be here? তুমি এখানে থাকবে তো? She nodded again. মেয়েটি আবার ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। And as she nodded, এবং যখনই মেয়েটি ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়, the bell clanged. প্ল্যাটফর্মে ঘন্টাটি বেজে ওঠে, and the train slid forward. এবং ট্রেনটাও ধীরে ধীরে স্লিট করে বেরিয়ে যায় প্ল্যাটফর্ম থেকে। এই যে বেল ক্ল্যাংড, মেবি হয়তো এই বেলটা বা এই ঘন্টার ধ্বনিটা পুনরায় সিগনিফাই করে যে এইটুকুনি হয়তো ছিল ন্যারেটর এবং মেয়েটির আলাপচারিতার মুহূর্ত, এইটুকুনি সময় হয়তো তারা তাদের জীবনে পেয়েছিলেন, এবং সেই সময় শেষ। ঘন্টার ধ্বনি সেই সময় শেষ হওয়াকে ইঙ্গিত দেয়, একে অপরের সাথে কাটানোর সময়কে শেষ করে দেয় এই ঘন্টার ধ্বনি। I had to wrench my hand away from the girl. অত্যন্ত আপ্রাণ চেষ্টা করে আমি আমার হাতটাকে ছাড়িয়ে নিই মেয়েটির হাত থেকে।
অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং দৌড় লাগাই সেই ততক্ষণে চলমান ট্রেনটির দিকে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। আমার যাত্রাপথের বাকি সময়টা এইবার কিন্তু আমি আর তাকে ভুলে যাই না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। মেয়েটি আমার সাথে থেকে যায় আমার যাত্রাপথের বাকি সময় জুড়ে, অর্থাৎ আমার মন জুড়ে, অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও দীর্ঘদিন মেয়েটি আমার স্মৃতিতে রয়ে যায়। অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং। সেই পুরো বছরটা মেয়েটি আমার মনে, আমার অন্তরে এক উজ্জ্বল জীবন্ত এক ব্যক্তিত্ব হিসেবে থেকে যায়। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন সেই বছরের শেষে আবার আমার কলেজের টার্মটা শেষ হয়, আই প্যাকড ইন হ্যাস্ট। আমি অত্যন্ত দ্রুততার সাথে নিজের জিনিসপত্র গুছিয়ে নিই অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। এবং অন্য প্রত্যেক বছর যে সময়ে আমি দেরাদুনে যেতাম আমার দিদিমার কাছে, তার থেকে অনেক আগে আমি পৌঁছই। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। আমার দিদিমা নিশ্চয়ই অত্যন্ত প্রসন্ন হবেন তার সাথে দেখা করবার বা তার সাথে সময় কাটানোর জন্য আমার এই অতিরিক্ত উৎসাহ দেখে। এই অতিরিক্ত উৎসাহ মানে যে ন্যারেটার জেনারেলি যে সময় তার দিদিমার কাছে যেতেন দেরাদুনে, এইবার কিন্তু তিনি আর অতটা অপেক্ষা করতে পারলেন না। একটা অদ্ভুত চাহিদা, একটা অদ্ভুত তাড়না তাকে, আর তার অনেক আগেই, অর্থাৎ যে সময় তিনি যেতেন তার অনেক আগেই তিনি দেরাদুনে পৌঁছবেন বলে স্থির করলেন। এবং তিনি মনে মনে ভাবলেন যে তার দিদিমা নিশ্চয়ই অত্যন্ত প্রসন্ন হবে যে তিনি এত তাড়াতাড়ি তার দিদিমার কাছে এসেছেন বলে, কারণ তার দিদিমা তো বুঝতে পারবেন না যে আসলে কি জন্য ন্যারেটারের এই এত শীঘ্র আগমন অন্য প্রতি বছরের তুলনায়। আজকের ভিডিওটি তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম, কিন্তু গল্পটি এখনো শেষ হয়নি। রাতের ট্রেনের যাত্রা এখনো চলছে, আর দেউলি স্টেশনের বুকেও লুকিয়ে আছে আরো কিছু না বলা অনুভূতির গল্প। পরের পর্বে বা পরের ভিডিওতে আমরা গল্পটিকে শেষ করব একই রকম ভাবে যেমনটি আজকের ক্লাসটি আমরা করলাম। আমরা দেখব যে শেষ পর্যন্ত ন্যারেটর এবং মেয়েটির সম্পর্কের কি পরিণতি হয়, নাকি কিছু গল্প চিরকালই অসমাপ্ত থেকে যায়। তাই অবশ্যই পরের ভিডিওটি দেখতে বা পরের ক্লাসটি তোমরা মিস করো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটু হলেও হেল্প হবে বলে মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করতে চাইলে করে দিও। আর এমন সাহিত্যভিত্তিক গল্প, বিশ্লেষণ ও পরীক্ষার প্রস্তুতির ভিডিও পেতে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ইন ফিউচার এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বইয়ের সঙ্গে থাকো, আর মনে রেখো কিছু যাত্রা গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু যাত্রা শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।